আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর শেওলাপাড়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, মরদেহ নিয়ে থানায় এসে স্বজনদের বিক্ষোভ। গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে, প্রধান উপদেষ্টার শঙ্কা। সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশনে সাক্ষাৎকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি নেই বিলম্বিত করার, বললেন প্রেস সচিব। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতাদের দাবি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে মিলাদ ও দোহা মাহফিল। এবং শুধু Just imagine if we started with election. We don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. আগের সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছিল জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার সময় যে দেশ তিনি পেয়েছিলেন তা ছিল রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মতো। Destroyed the whole Bangladesh economy, Bangladesh society, ended up making Bangladesh, when we took over, is the responsibility of the government. চীন, ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। We have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. We even keep on explaining that the economy of Bangladesh, such a wide scale economy we can build, because we can bring Nepal and Bhutan into this economic zone, and also the seven sisters, 7 states of India could be within this economic zone, because we can share the same facility that we have through the Bay of Bengal. বঙ্গোপসাগর কেন্দ্রিক বৃহৎ অর্থনৈতিক সম্ভাবনার কথা সাক্ষাৎকারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। শুক্রবার দুপুরে মাগুরা শহরের
পারুন্দ আলীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সব দফতর বিষয়টি নিয়ে কাজ করছে। সবাই একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। সবার সহযোগিতায় তা সম্ভব হবে বলে মন্তব্য করেন শফিকুল আলম। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। শফিকুল আলম প্রেস সচিব কথা বলছিলেন। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ভোটের ফল গণনার আগ পর্যন্ত সংশয় রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে আয়োজনে তারা আশা প্রকাশ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে। প্রিয় দর্শক, দেখুন মাইনুল হাসানের রিপোর্টটি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। নেতাকর্মীদের মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে বলে আশা প্রকাশ করেন নজরুল ইসলাম খান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাহিরে। এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি বিশ্বাস করতে চাই এবং তখন সম্পন্ন হোক ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত জাতির একটা সংস্কার আসছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া এবং মিলাদ মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের মঙ্গল কামনা করা হয়। এছাড়াও ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুল নিয়ে যান প্রধান উপদেষ্টা একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব ও সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। এই সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। ১৯৪৫ সালে ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ধানমন্ডি ৩২ নম্বর এলাকা জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা। কিছু মানুষ শ্রদ্ধা জানাতে এলেও শেষ পর্যন্ত তারা ফিরে যান। এর মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে ৬ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত দেখুন ইফতেখার উদ্দিনের রিপোর্টে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ও আশেপাশে অবস্থান নেন বিভিন্ন দলের ব্যক্তিরা। বিএনপির স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন অনেকে। উৎসুক জনতাও তাদের সঙ্গে যোগ দেন। রাত ১২টার দিকে ৩২ নম্বরের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল টোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে ৫ জনকে আটক করা হয়েছিল। শুক্রবার ভোর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বন্ধ করে দেয়া হয় ৩২ নম্বর সড়ক। সকাল ১০টার দিকে দুজন নারী শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়াও হন কয়েকজন। পরে পুলিশের সহায়তায় তারা স্থান ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ থেকে এক রিকশা চালক শ্রদ্ধা নিবেদন করতে এলে মারধরের শিকার হন। পরে তাকে পুলিশ নিয়ে যায়। ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে ২ বছর আগেও ১৫ই আগস্টের কর্মসূচিকে ঘিরে থাকত লোকে লোকারণ্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পাল্টে যায় ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলেও আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি। ধানমন্ডি ৩২ নম্বর থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। দেশি ডাল ও আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ডিমের দাম বেড়ে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। আগেই থেকে বেড়ে থাকা চালের দামও কমেনি। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। বাজারে কাঁচা পেঁপে ছাড়া সাধারণ সবজির দামও কেজি প্রতি ৮০ টাকা বা তার বেশি। কিছু সবজি ১০০ টাকার উপরে। বিক্রেতারা বলছেন সবজির চাহিদার তুলনায় বর্তমান সময়ে সরবরাহ কম, তাই দাম বেশি। কাঁকরোল, পটল, ঝিঙ্গা, ভেন্ডি, পটল এগুলো ৮০ টাকা। ৮০ টাকার নিচে পেঁপে আর আলু। কারণ বাজার ব্যাপারীরা জিজ্ঞাসা যে ভাই মালের দাম খালি বাড়ে, ভাই মালই পায় না, মাল কম, এই জন্য দাম বাড়তি। বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে দেশি মসুর ডালের দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আদার দাম ২০০ থেকে ২২০ টাকা। তবে কমেছে রসুনের দাম। দেশি মসুর ডাল আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা, বর্তমানে চলতেছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজিতে, প্রায় ২০ টাকায় বেড়ে গেল। রসুনের দাম আগে ছিল ১৮০, এখন বর্তমানে ১৪০ টাকা আছে। দেশি পেঁয়াজ আমরা বিক্রি করতেছি ৮৫ টাকা, এই আলু বিক্রি করতেছি ২৫ টাকা, ২২ টাকা, আর আদা বিক্রি করতেছি ২২০ থেকে ২৩০। দীর্ঘদিন ১২০ টাকা ডজন থাকলেও কয়েকদিন ধরে ডিমের দাম বেড়ে ১৫০ টাকা হয়েছে। আমি সাধারণ খুচরা ব্যবসায়িক, যে বড় বড় আড়তদাররা যারা আছে ওরার ভিতরে সবকিছু মনে হয় যে বড় বড় কোম্পানিগুলো আছে, এরা মনে করেন যদি ইচ্ছা করে কমাইতে পারে, ওরা ইচ্ছা করলে বাড়িতে পারে। বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ৮৫ টাকা, সোনালী মুরগির দাম ৩৩০ টাকা। কুরবানির ঈদের পর বেড়ে যাওয়া চালের দাম আর কমেনি, তবে সামনে কমতে পারে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান চালটা নাকি ঢুকবে শুনছি, যদি ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে বাজারটা আশা করি অনেক কমে যাবে। পার কেজিতে ২ টাকা, ৪ টাকা, ৫ টাকা করে যেটা যেভাবে বাড়ছে ওইভাবে হয়তো কমবে। চালের দামে সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার বলে মনে করেন ভোক্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে বৃক্ষরোপণ এবং বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে সবুজের উৎসব। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধির আশা করছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, ফজলুল হক মোড়লকে সঙ্গে নিয়ে আব্দুল করিমের ভিডিও চিত্রে দেখুন মোশাহিদ রনির রিপোর্টটি। শিক্ষাঙ্গনে শিশুদের চিরায়ত উচ্ছ্বাস। তবে এবারে বই খাতা আর ব্যাগের পরিবর্তে হাতে হাতে শোভা পাচ্ছে বিচিত্র ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা। চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। গাজীপুরে প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ। খুব
ক্ষুদ্র চেষ্টা আজকে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছি। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য আমাদের গাছ লাগানো উচিত। আজকে বেছে বেছে গাছ নিয়েছি আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, গল্প করেছি। আমরা সব শিক্ষার্থী বৃক্ষ পেয়ে অনেক আনন্দিত। গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। Without oxygen we can live and planting trees is very beneficial to our environment. ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় বৃক্ষরোপণই যথেষ্ট নয়, দরকার যথাযথ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রজন্মের সংযুক্তি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এই যে গাছ রোপণ করছি, এর যে এত উপকারিতা, এই উপকারিতার ব্যাপারগুলো কিন্তু আমাদের এই বাচ্চাদের জানাতে হবে এবং তাদের উদ্বুদ্ধ করতে হবে এই বৃক্ষরোপণের জন্য এবং এর পরিচর্যার জন্য, এবং একে বড় হওয়ার জন্য সাহায্য করতে হবে। নির্ধারিত আলোচনায় বক্তারা নিরাপদ আবাস বিনির্মাণে ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করেন। গাজীপুর স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল একটা শহর, এখানে গাছের ভূমিকা আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বাংলালিংকের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে বৃক্ষরোপণ হবে, প্রকৃত জীবন ফাউন্ডেশন যদি গাজীপুর শাইনকে মনে করে, আমরা সার্বিকভাবে এর চেয়ে আরও সুন্দর এবং সাবলীলভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করব ইনশাল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। বাংলাদেশে 16% বনভূমি রয়েছে, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা যেহেতু শিল্পায়ন করেছি, পরিকল্পিত শিল্পায়ন করব, সাথে সাথে পরিকল্পিত নগরায়নের জন্য সবুজ নগরায়ন করব। গাজীপুরে যেটা এখন দরকার, যে সবুজ একটা গাজীপুর। বৃক্ষরোপণের মাধ্যমে আমি আমার নিজের বেঁচে থাকার যে অক্সিজেন, আমার নিজের যেটা যে অপরিহার্য, সেটা কিন্তু আমি তৈরি করে রেখে আমার জন্য করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গাছ মাটি থেকে এবং অক্সিজেন থেকে, বাতাস থেকে যে এলিমেন্ট নেয়, সেটি দিয়ে সে বড় হয় এবং এটি দিয়েই সে খাদ্য উৎপাদন করে। পৃথিবীর যত জীব আছে সেই খাদ্যের উপর নির্ভরশীল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণের জাতীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের পরিবেশ যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যদি আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সহজ যে কাজটি, সেটা হচ্ছে গাছ লাগানো। যারা বড় আছি তাদের সবার দায়িত্ব কিন্তু এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা এবং এ নিয়ে চিন্তা করা, এ নিয়ে কাজ করা। বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। এবং সুন্দরবন কিন্তু একটা রক্ষা কবচ, এই রক্ষা কবচ কিন্তু উপকূলের মানুষদের কিন্তু রক্ষা করছে। সব কিছু মিলিয়ে গাছের এত উপকারিতা। আসুন আজকে আমরা অঙ্গীকার করি বাংলাদেশটাকে ভালো রাখব এবং সারা বাংলাদেশ দেশটাকে সবুজে ছেয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। মোশাহিদ রনি, চ্যানেল আই, গাজীপুর। রাজধানীর শেওলাপাড়ায় নিজ বাসায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের ধরতে পুলিশের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। শুক্রবার সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানায় বিক্ষোভ করেন স্বজনরা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। দেখুন সহকর্মী যাযাবর মিন্টু রিপোর্টটি। বুধবার রাতে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যু হয়। বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার স্বামী সিফাত আলী সহ শ্বশুরবাড়ির লোকজন কেয়াকে হত্যা করে। হত্যাকারীদের ধরতে পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শুক্রবার সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন কেয়ার বাবা মা সহ অন্য আত্মীয় স্বজন। আমরা আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। এই পুলিশের অসহযোগিতার কারণে আমরা গতকালকে আমার মেয়ের লাশ আমরা দাফন কাফন করতে পারি না, জানাজা করতে পারি নাই। যেহেতু আমার মেয়ের দাফন কাফন জানাজা করতে পারবো না, আজকে আমার নাতিনাতর যারা ছিল এদেরকে পুলিশ বলছে আমাদেরকে হস্তান্তর করবে এবং
পুলিশ আমাদেরকে বলছে যে আপনারা জান আমরা ফোর্স দিয়ে আসতেছি, পুলিশ যায় নাই। আমরা ওই বাসায় গেছি, আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, ওই বাসা থেকে বলছে আপনারা যান, আমরা পিছনে গাড়িতে বাচ্চাদেরকে আসতেছি, এরা আসে। অভিযোগের বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান মামলার তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারণ। পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা ঘটনাটা শুনেছি গতকালকে, তো সারাদিন আমরা আমাদের এই লাশের প্রক্রিয়া নিয়েছিলাম, তারপরে মামলা হলো রাত্রে। আজকে ওনাদের এই বাচ্চা রিকভারি বিষয়ে আমরা সারাদিন আমাদেরকে ব্যস্ত রেখেছে। তো আমরা আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের পর ওই গৃহবধূর 4 সন্তানকে স্বজনদের হেফাজতে দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। শাপলা গণহত্যা সহ বিচারিক এবং বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচার এবং শাহবাগী কুশীলবদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা, রাজনৈতিক কর্মী এবং জুলাই অভ্যুত্থানে অংশীজনরা। দুপুরেই রাজধানীর মতিঝিলে মঞ্চ 24 নামে একটি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, 2013 সালে শাপলা চত্বরে নিরীহ মাদ্রাসা ছাত্র আলিমদের হত্যা, গুম, মানবতা বিরোধী অপরাধের নামে চালানো বিচারিক হত্যাকাণ্ড ও পিলখানার হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় এদেশে জুলাই গণঅভ্যুত্থানের পথ রচনা করেছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠন হলেও এখনও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চ 24-এর সংগঠক ফাহিম ফারুকি। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ঢাকার ডেমরার শারুলিয়া এলাকা থেকে আনুমানিক 40,000 ঘনফুট আস্ত এবং ক্র্যাস্ট সাদা পাথর জব্দ করেছে র্যাব। এসব পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট করা বলে র্যাব জানিয়েছে। নারায়ণগঞ্জের র্যাব 11 জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর অভিযানে ওই পাথর জব্দ করার কথা জানান র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের ইসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। জন্মাষ্টমী উপলক্ষে সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র নেতৃবৃন্দের চেষ্টায় সাম্প্রদায়িক হামলা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। জন্মাষ্টমী ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আশ্বস্ত করেছে বলে জানান তিনি। দেশ ও জাতির মঙ্গল কামনায় শনিবার সকাল 8টায় গীতা পাঠের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বিকেল 3টায় জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার পুরোপুরি দখল নিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজা নগরীর 10 লাখ বাসিন্দাদের জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যেই গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। গাজার তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাঙ্ক মূল সীমানায় ঢুকে পড়েছে। তবে সংঘাত অবসানে ইসরায়েলের উপর নতুন করে আন্তর্জাতিক চাপ বেড়েছে। গাজায় বিমান থেকে সীমিত আকারে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। বিশেষজ্ঞ বলছেন, ইসরায়েল গাজার মানবিক সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষ হত্যা করছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলি হামলায় 54 জন নিহত এবং 831 জন আহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে 22 জন নিহত হয়েছে। প্রিয় দর্শক, এবারে এই কৃষি সংবাদ।
সৌদি খেজুর চাষ হচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। প্রিয় দর্শক, খাগড়াছড়ি থেকে আজহার হীরা তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মকসুদের রিপোর্টটি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রসুলপুর গ্রামে মিশ্র ফল বাগানের শৌখিন কৃষক নূর আলম পাহাড়ে খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতেই ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করে সৌদি আরব থেকে আনেন। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। প্রাথমিক ইনভেস্টেই হলো বড় ইনভেস্ট। এটা ছাড়া আমাকে খেজুর বাগান করার জন্য কোনো বেগ পেতে হয় নাই। যেহেতু আমার এখানে একটা মিশ্র বাগান আপনারা জানেন, তার মধ্যে আমি দেখলাম একমাত্র খেজুর গাছের পরিচর্যার বিষয়টা অনেক কম। বছরে যদি আপনি 2 বার এটাতে রাসায়নিক সার দিয়ে দেওয়া হয়, দ্যাটস এনাফ, এবং মাসে 1 বার কীটনাশক ব্যবহার করলেই হয়। মরুভূমির খেজুর খাগড়াছড়িতে চাষ হওয়ায় খুশি কৃষি বিভাগও। বয়স্ক একটি গাছে 100 থেকে 120 কেজি খেজুর ধরে। এখন ওনার গাছের বয়সটা কম, 3 বছর, এই জন্য 45 থেকে 50 কেজি করে উনি খেজুর পাচ্ছে। আশা করি যেভাবে আমাদের কৃষি বিভাগ ওনার পাশে দাঁড়িয়েছে এবং আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে, তাদের মাধ্যমে অচিরেই খাগড়াছড়ির সমস্ত উপজেলাতে এই সৌদি খেজুরের ব্যাপক আবাদ শুরু হবে। খেজুর গাছের টিস্যু কালচারের চারা বিক্রি করছেন নূর আলম। প্রতিটি চারা বিক্রি করছেন 12 থেকে 15,000 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে ভারী বর্ষণে পানি চাপে দেবে গেছে সেতু, ভেঙে গেছে দুপাশে সংযোগ সড়কও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 2 ইউনিয়নের 10,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট। সড়কটি রক্ষণাবেক্ষণের অভাব এবং অব্যবস্থাপনায় এলজিইডির গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে এলজিইডি। এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের স্লুইসগেট সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। নির্মাণের পরেই কয়েক দফা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধান না করে বস্তা ফেলে সেতুর সংযোগ সড়ক রক্ষার চেষ্টা করা হয়। অবশেষে আকস্মিক ভারী বর্ষণে পানির তীব্র স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় সংযোগ সড়কটি। পানির চাপের কারণে ব্রিজের মাটি সরে গেছে, আর ব্রিজের 2 সাইড দিয়ে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটা বসে গেছে। আগে পিছে ভেকু দিয়ে খনন করার জন্য মাটিটা ডাউন হয়ে গেছিল। জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ব্রিজটা বসে গেছে, 2 সাইড ভেঙে যায়, 4টা দোকান আমাদের নষ্ট হয়ে যায়, কোনো মালযান কেউ বাঁচাইতে পারেনি এবং লোকজনের যাতায়াতের ব্যবস্থা একটা অসহনীয় হয়ে পড়ছে। নদীর পানি কমলে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে জনগণের পারাপারের দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পানি সংরক্ষণের জন্য 2004 সালে কুচিয়ামোড় তালমা চচপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মাণ করা হয় স্লুইস গেটটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 12 দিনে দেশে রিমিটেন্স এসেছে $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রবাসীরা এই সময় 105 কোটি 40 লাখ মার্কিন ডলার পাঠিয়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরে এসেছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে 2024-25 অর্থ বছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় $30.33 বিলিয়ন প্রবাসী আয় দেশে এসেছিল, যা এখন পর্যন্ত কোনো এক অর্থ বছরে সর্বোচ্চ। প্রিয় দর্শক, বাণিজ্যের আরও খবর। আগামী 20 বছরে আশ্চর্য সব প্রযুক্তির উদ্ভাবন হবে। এজন্য ব্যবসায় টিকে থাকতে হলে বাংলাদেশের ব্যাংকিং খাতকে প্রযুক্তি দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ঢাকায় ব্যাংকার্স মিট নামের এক আয়োজনে এই ভবিষ্যৎবাণী করেছেন বিশ্ববিখ্যাত ফিউচারিস্ট, আন্তর্জাতিক বেস্ট সেলিং লেখক এবং মিডিয়া ব্যক্তিত্ব ব্রেট কিং।
রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিল্পসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করে সিটি ব্যাংক এবং এবি ব্যাংক। ওই দুই ব্যাংকের সঙ্গে অনুষ্ঠানের সহ আয়োজক ছিল প্রাইম ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের সিইও মশরুর আরিফিন টেক প্রতিষ্ঠান ফিল্পসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Some of the big forces that are going to be changing banking over the next 20 or 30 years. And it may seem a little bit like science fiction, but you're going to find out very quickly today that these changes have already started and technology dominates banking around the world today. Well, governor has put me in a committee. We are working, I think another country is there, and he himself is there for cheaper internet-enabled mobile headset. So he brought in Walton. So we have already had 2 meetings. It's important. We are working on those areas also. So cheaper handset, mobile phone which have internet. আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, রাজশাহীর পবায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। মরদেহের পাশ থেকে সুইসাইড নোট লেখা 2টি চিরকুট জব্দ। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। রাজশাহী পবা উপজেলার বামুনশিকুড় এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পবার পরিলা ইউনিয়নের বামুনশিকুড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলা। নিহতের শ্বশুর আব্দুল মালিক এবং এলাকাবাসী জানায় মিনারুল কৃষি কাজ করতেন এবং তার ঋণ ছিল। মৃতদেহের পাশ থেকে 2টি চিরকুট উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ ডিএনএসবির 5ম বার্ষিক সম্মেলন হয়েছে। সংগঠনের সভাপতি আক্তারুন নাহার আলোর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক একে আজাদ খান। সম্মানিত অতিথি ছিলেন বারডমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী পদায়ন এবং স্বল্প দূরত্বে বরগুনা শহর থেকে বিদ্যুৎ সংযোগ সহ সাবস্টেশন স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন পাথরঘাটা উপজেলার বাসিন্দারা। জাতীয় প্রেস ক্লাবে সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় 2.5 লাখ মানুষের উপজেলা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 জন চিকিৎসকের পরিবর্তে আছেন মাত্র 5 জন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্মারকলিপি দেওয়ার বিষয়টি জানান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শাহেদ। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক ভূমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শাহজাদপুরের সচেতন নাগরিক ফোরাম পৃথক সংবাদ সম্মেলন করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের বিরোধিতায় পরিবেশ আন্দোলন কর্মীর পরিচয়ে একটি স্বার্থান্বেষী মহল চলনবিল ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করে। এমন মিথ্যাচারের নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা এই কাজটি করছে তারা কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিরোধী নয়, উচ্চশিক্ষা বিরোধী এবং দেশ বিরোধী। তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সঙ্গে চলনবিলের কোনো সম্পর্ক নেই।
রবীন্দ্র জমিদারের সম্পত্তি থেকে চলন বিলের দূরত্ব ৬৮ কিলোমিটার। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানী শেওলাপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, মরদেহ নিয়ে থানায় এসে স্বজনদের বিক্ষোভ। গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে, প্রধান উপদেষ্টার শঙ্কা। সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশনের সাক্ষাৎকার। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কোনো শক্তি নেই বিলম্বিত করার, বললেন প্রেস সচিব। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতাদের দাবি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে আশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।